শিক্ষার্থী বন্ধুরা আজও 7 মিনিট লেট না, সরি হয়েছে পরপর দুটা ক্লাস থাকে তো ভাই, সামনের দিন থেকে চেষ্টা করব ওইটা আরেকটু আগে শেষ করতে আর কি, তাহলে তোমাদের লেটটা আমার হবে না। আমি একটু দেখে নিই তোমরা কারা কারা এসছো। কিছু শিক্ষার্থী বেশ অ্যাক্টিভ আর কিছু তো এখন 34। ওকে, আমরা আশা করি 2-1 মিনিটের মধ্যে সবাই চলে আসবে এবং আমরা আজকের খুব মজার ক্লাসটা শুরু করব। আর একটা বিষয়, হয়তো সামনে ক্লাস থেকে আমি আমার ওখানে নিতে পারি, এখানে বোর্ডে ডিজিটাল বোর্ডে তো একটু ঝামেলা হচ্ছে, আজকে ক্লাসটা করি আমরা। দৃষ্টি সালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি। অমি ওয়ালাইকুম আসসালাম। জিসান কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, তোমরা ভালো আছো নিশ্চয়ই? ওকে শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই। শরীফুল ভাই আমার খুব ভালো বন্ধু, ও আমার নিয়মিত ক্লাসগুলো করে, যদিও ইতিহাসের মানুষ, নিয়মিত ক্লাস করে। আর ওর মেয়ে নাকি আমার খুব ভক্ত, পিচ্ছি একদমই, 1 বছর বয়স। মামুনের জন্য শুভকামনা। 26 স্বাধীন আসসালামু আলাইকুম ভাই। ওকে, মোটামুটি 110 জনের মতো শিক্ষার্থী চলে এসছে এবং 2-1 মিনিটের মধ্যে সবাই চলে আসবে, আমরা ক্লাসটা শুরু করতে পারি এখন, তাই না? হ্যাঁ, তুমি তো ওখানে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে গত ক্লাসে আমরা কোন জায়গায় রেখে দিয়েছিলাম বলো তো ভাই একটু? গত ক্লাসে কোন জায়গায় রেখে দিয়েছিলাম আমরা একটু দেখে নিই। গত ক্লাসের বিক্রিয়াটা আমরা একটু লিখি, তাই না? তারপর ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা CH3 CH ডাবল বন্ড CH2, তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এই অ্যালকিনটা প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন। তোমরা খুব ধুমধাম ভাবে আমাকে জানিয়ে দাও যে আমি যে অ্যালকিনটা লিখছি প্রোপিন 1, এটা কি প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন, একটু জানিয়ে দাও ভাইয়া। দেখি একটু, এটা প্রতিসম নাকি অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাইয়া। হিমেল, নিয়ন, আসাদুল, শ্রাবণী, অনেকেই তোমরা এসছো। একটু প্লিজ ঝাপসা না তো ভাই, তোমার বোধহয় নেটের প্রবলেম, দেখো তো, আমরা তো ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকজনে লিখছে পিউরাই, ঝাপসা, ঠিক আছে, অপ্রতিসম, গুড, তোমরা ঠিক উত্তর দিয়েছো। এটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, মানে অ্যালকিনটা অপ্রতিসম, কারণ এই যে পাই বন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে ভাইয়া, দেখো এখানে হাইড্রোজেন একটা, এখানে দুটা। আমরা জানি পাই বন্ধনযুক্ত, গত ক্লাসে শিখেছি এটা আমরা, যে পাই বন্ধনযুক্ত উভয় কার্বনে যদি হাইড্রোজেন সমান হয় তাহলে সেটা প্রতিসম, কম বেশি হলে সেটা হলো অপ্রতিসম। সুতরাং আমার এই অ্যালকিনটা হলো অপ্রতিসম। তোমরা আমাকে বলবা আমি যে বিকারকটা লিখেছি HCl, এটা প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে যে আমি যে বিকারকটা লিখেছি HCl, এটা প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক, একটু জানিয়ে দাও তোমরা। ওকে, তো দেখি তোমরা কি বলছো দেখি। আচ্ছা, অপ্রতিসম, অপ্রতিসম, মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি ভাই, বুঝছো? তোমরা একটু দেখো তো ভাই, তোমাদের অনেক সময় তোমাদের নেটেও প্রবলেম থাকে, এই কারণে এটা হতে পারে। ওকে, তাহলে আমরা যে বিকার লিখছি HCl, এটা প্রতিসম নাকি অপ্রতিসম বলছি ভাই, তোমরা অনেকে ঠিক উত্তর দিয়েছো, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। কারণটা হলো যে এটা একটা যৌগিক অণু, এর দুটো আলাদা অংশ, একটা H একটা Cl। আমরা গত ক্লাসে বলেছি যে আক্রমণকারী যে বিকারকটা আসে সেইটার যদি যৌগিক অণু হয়, সহজ কথা, দুইটা আলাদা অংশ হয় তাহলে সেটা অপ্রতিসম, আর মৌলিক অণু যদি হয় তাহলে সেটা প্রতিসম। যেহেতু দুটো আলাদা অংশ ভাই এবং এটা যৌগিক অণু, অতএব এটা অপ্রতিসম। কি ক্লিয়ার কি এটা? তাহলে তোমার প্রতিসম অপ্রতিসম বুঝতে পারবা তো না ভাই একটু? তাহলে বলো তো, আমার সালফিউরিক অ্যাসিড আমি ভেঙে লিখলাম HOSO3H, সালফিউরিক অ্যাসিড,
এইটা প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক? তোমরা আমাকে বলো সালফিউরিক অ্যাসিড এইটা প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক? তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আশিকুজ্জামান আশিক ভাই অস্পষ্ট, কিন্তু অস্পষ্ট তো না ভাই, আমি তো আমার অন্য ফোনে দেখছি, সেখানে তো ঠিকই আছে এটা। হ্যাঁ অস্পষ্ট হতো, এখানে আমার অস্পষ্ট মনে হতো। একটু দেখো তো তোমার নেটের ব্যাপারটা একটু। ওকে, তোমরা সবাই ঠিক লিখছো বা অপ্রতিসম, ঠিক আছে না? অবশ্যই সালফিউরিক অ্যাসিডটাও কিন্তু ভাই অপ্রতিসম। কেন অপ্রতিসম খেয়াল করে একটু তোমরা। এই যে এখানে দুটো অংশ, একটা পজিটিভ হাইড্রোজেন, একটা কিন্তু বাইসালফেট। তাহলে আমরা মোটামুটি আমার ধারণা তোমরা বুঝে গেছো যে কোন অ্যালকিনগুলো অপ্রতিসম, কোন বিকারকগুলো অপ্রতিসম। আমি আরেকবার হাইলাইট করছি, পাই বন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে সেই দুইটা কার্বনে যদি আমার হাইড্রোজেন সমান হয়, তাহলে পাই বন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে, পাই বন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে সেই দুটা কার্বনে যদি হাইড্রোজেন সমান হয় তাহলে প্রতিসম, কম বেশি হলে অপ্রতিসম। এখানে কম বেশি আছে, অতএব এটা অপ্রতিসম, তাই তো? আর আবার আক্রমণকারী বিকারক এটাও দুটো আলাদা অংশ, অতএব এটাও হচ্ছে অপ্রতিসম। ওকে, আচ্ছা, তাহলে গত ক্লাসে যেটা আমি লিখেছিলাম ভাইয়া তোমাদের, সেইটা হলো এখান থেকে দুইটা উৎপাদ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? একবার এইচটা আমি এই কার্বনে দিয়ে দেখব, আর সিএল এই কার্বনে দিয়ে দেখি কি হয়। CH3 আমার এখানে একটা এইচ দিয়ে দিলাম, তাহলে CH2 আর CH2Cl এইটা হতে পারে উৎপাদ। আরেকটা উৎপাদ কি হতে পারে বলো তো ভাই একটু? আমার আরেকটা উৎপাদ হতে পারে, আমি এইচটা এখানে দিলাম, সিএলটা এখানে দিলাম, CH3 CL CH3। অর্থাৎ আমি যখন এই প্রোপিনের সঙ্গে এই সিএল যুক্ত করব, আমার কিন্তু এই দুটা উৎপাদই তৈরি হবে, কিন্তু আমাকে দেখতে হবে কোনটা মেজর উৎপাদ আর কোনটা মাইনর উৎপাদ, অর্থাৎ কোনটা প্রধান উৎপাদ আর কোনটা হলো অপ্রধান উৎপাদ। এটাকে ধর আমরা এ দ্বারা ইন্ডিকেট করলাম, এইটাকে আমরা বি দ্বারা ইন্ডিকেট করলাম। আমরা এখন দেখতে চাই এই ক্ষেত্রে কোনটা প্রধান উৎপাদ। এইটা ব্যাখ্যা করেছেন একজন বিজ্ঞানী, তার নাম হলো মার্কোনিফ। আমি গত ক্লাসে তোমার বলেছি ভাই, এই মার্কোনিফের সূত্রটা কতটা যে গুরুত্বপূর্ণ তুমি চিন্তাও করতে পারবা না। অর্গানিক কেমিস্ট্রি যত জায়গায় তুমি যাবা, এই সূত্রটা তোমার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। ধরো তুমি সূত্রটা জানো তো জানবাই, সূত্র সবাই জানে, কিন্তু হলো কি ভাইয়া জানো, পরীক্ষার হলে তোমার খেয়াল নাই যে এক্ষেত্রে মার্কোনিফের সূত্রে অ্যাপ্লাই করতে হবে, উল্টাপাল্টা উৎপাদ হয়ে যাবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে যদি উল্টাপাল্টা উৎপাদ হয়, সেই অপশনটাও কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এটাই হলো প্রবলেম, তাই অবশ্যই খেয়াল করবা। তাহলে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মার্কোনিফের সূত্রটা আসলে কখন অ্যাপ্লাই হবে আর কখন অ্যাপ্লাই হবে না। গত ক্লাস খাতাটা তোমরা বের করে দেখো, আমি বেশ কয়টা বিক্রিয়া লিখেছিলাম। সব বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এসে আমি সূত্র আসিনি, মানে এরকম ঝামেলা তৈরি করিনি। আমি তোমাদের সাথে ঝামেলা তৈরি করছি এই বিক্রিয়াতে এসে। কারণ হলো সেইটা আমরা খুব ফ্রেশ করে দেখে রাখবো। আমি তোমাদের বই নিয়ে এসেছি, তোমরা অনেকে কমেন্ট করেছো যে ভাইয়া বই একটু দেখাই দিলে ভালো হয়। আমি তোমাদের বইয়ে পড়াগুলো দেখিয়ে দিব, কোনো অসুবিধা নাই। দেখো ভাইয়া, তোমরা খাতায় সুন্দর করে লিখে নিবা। কি লিখবা? লিখে নাও যে সেই সব জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিফের সূত্র প্রযোজ্য। সেই সব জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিফের সূত্র প্রযোজ্য। কোন সব? যেখানে অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত কথাটা লিখলাম এই জন্য ভাই, কারণ এটা অ্যালকিনের ক্ষেত্র সূত্রটা একই, অ্যালকাইনের ক্ষেত্র হবে একই, এই জন্য অসম্পৃক্ত লিখলাম, শুধু অ্যালকিন আমি লিখলাম না। যেখানে অসম্পৃক্ত যৌগ ও আক্রমণকারী বিকারক,
আক্রমণকারী বিকারক। যেখানে অসম্পৃক্ত যৌগ ও আক্রমণকারী বিকারক উভয় অপ্রতিসম, উভয় অপ্রতিসম, অপ্রতিসম। তাহলে কি বললাম ভাই আমি, যে সেই সব জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র প্রযোজ্য। কোন ক্ষেত্রে? যেখানে আমার অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয় অপ্রতিসম হবে। দুটার যে কোনো একটা যদি প্রতিসম হয়, তুমি মনের মাধুরী মিশে বিক্রিয়া করবা। মানে এখানে যে অংশ যুক্ত করো, এখানে যে অংশ যুক্ত করো, অসুবিধা নাই। সূত্র তখন আসবে কখন? যখন এই অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই অপ্রতিসম হবে, তখনই শুধুমাত্র মার্কোনিবের সূত্র প্রযোজ্য। তোমরা এই জিনিসটা, এই কথাটা খাতায় লিখে রাখো। যদিও আমি তোমাদের যে কনসেপ্ট বুকটা দিয়েছি সেখানে লিখে দিয়েছি, তারপরও ক্লাস করার সাথে সাথে খাতায় লেখা থাকলে ওটা কিন্তু বেশি কাজে দেয়। কারণ বইয়ে তো সবারই লেখা আছে, সবার কাছে তো একই বই। তাহলে কেউ নম্বর বেশি পায়, কেউ কম পায় কেন? কেউ 100% নম্বর পায়, কেউ ফেল করে কেন? কারণ শুধু বইয়ে খাতায় থাকলে হবে না, মাথায় থাকতে হবে। আর মাথায় রাখার জন্য খাতায় রাখাটা খুব জরুরি। কি বুঝতে পেরেছো ভাই? এই জন্য থাকে না, অনেকে বই থেকে, বিভিন্ন বই থেকে নোট করে কেন? কারণ খাতায় যখন থাকে ওটা মাথায় রাখা খুব সহজ হয়। আমার কথা বুঝতে পেরেছো ভাই? এই জন্য খাতায় লিখে রাখবা যে সেই সব জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র প্রযোজ্য যেখানে অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই অপ্রতিসম হবে। কি ঠিক আছে? উভয়ে অপ্রতিসম হবে। এখানে উভয় অপ্রতিসম, তাই এখানে সূত্র লাগছে। আর গতদিন এর আগের যে বিক্রিয়াগুলো দেখেছিলাম, তোমরা খাতা বের করে একটু চেক করে দেখো বা, হয় অসম্পৃক্ত যৌগটা মানে অ্যালকিন যেটা ছিল সেটা প্রতিসম ছিল, অথবা অ্যালকিন অপ্রতিসম ছিল কিন্তু আক্রমণকারী বিকারকটা ছিল প্রতিসম। তোমরা কি বুঝতে পেরেছো কিনা ভাই বলো তো একটু, যে মার্কোনিবের সূত্রটা কোথায় প্রযোজ্য? আচ্ছা জি ভাইয়া জামাল উদ্দিন, এখানে ক্লাস লেকচার তোলাটাও একটা আর্ট। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস লেখে তোলা একটা আর্ট ভাইয়া। আশাদুল ইসলাম ওকে, শারিয়ার জাহান নিহাল, এখানে ক্লাস লেখে তোলাও একটা আর্ট। হ্যাঁ, এইসব কথা না লিখে ভাইয়া তোমরা এমনি প্রশ্ন থাকলে বা বুঝতে পারলে সেগুলো বলো, সুবিধা হবে আর কি। ওকে, অনেকে জি ভাইয়া থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কেন মার্কোনিবের সূত্র প্রযোজ্য। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে অসম্পৃক্ত যৌগ মানে অ্যালকিন, অ্যালকিন আর অ্যালকাইনকে তো আমরা অসম্পৃক্ত যৌগ বলে থাকি, এবং আক্রমণকারী বিকারক দুইটার যে কোনো একটা যদি প্রতিসম হয় তাহলে সেখানে কোনো সূত্র লাগবে না। মার্কোনিবের সূত্রটা সেই সব জুট বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য যেখানে মূল অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই অপ্রতিসম হয়, যেমন এখানে হয়েছে। এখন তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এত ভনিতা না করে ভাইয়া মার্কোনিব কি বলেছেন সেইটা আগে বলেন। মার্কোনিব কিছুই বলেননি, আমাদের সমাজে যেটা ঘটে উনি সেটাই বলেছেন। সেটা কি? তেলে মাথায় তেল দাও। কি বললাম? তেলে মাথায় তেল দাও, অর্থাৎ পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, সাধারণত হাইড্রোজেনটা তো পজিটিভ চার্জধর্মী হয়, ওই আক্রমণকারী বিকারকের পজিটিভ অংশটা তার সাথে যুক্ত হবে। যদিও অনেকে বলে যে তেলে মাথায় তেল দাও মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যাবে। ঠিকই আছে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যাবে, কিন্তু যদি কখনো আক্রমণকারী বিকারকে হাইড্রোজেন না থেকে অন্য কোনো পজিটিভ অংশ থাকে, তাই আমি হাইড্রোজেন না বলে তোমাদের বলি পজিটিভ অংশটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো ভাই, এ এবং বি এই দুটার মধ্যে কোনটা আসলে প্রধান উৎপাদ হবে? আমি আবারও বলছি, মার্কোনিবের সূত্র হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া, অর্থাৎ পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি, কি বলছি আমি, বেশি থাকবে, হাইড্রোজেন বা ধনাত্মক অংশটা সেখানে যাবে আর কি, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে, যদি হাইড্রোজেন না থাকে তাহলে পজিটিভ অংশ যাবে। তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এ এবং বি এর মধ্যে কোনটা সঠিক উত্তর। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে,
বি বি বি, গুড, অসাধারণ ক্লাসে রেসপন্স করছো তোমরা, খুব ভালো বুঝতে পেরেছো যে উত্তরটা হবে বি। থ্যাংক ইউ, উত্তরটা হচ্ছে বি। কারণটা হচ্ছে ভাইয়া বলো তো কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধনযুক্ত এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, অতএব আমার হাইড্রোজেনটা এর সঙ্গে যাবে। এটা হবে মূল উৎপাদ মোটামুটি বিক্রিয়ায় এটা প্রায় 90% তৈরি হয়, এটা তৈরি হয় 10%। আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে যে আচ্ছা ভাইয়া এই বিক্রিয়া যখন পরীক্ষায় পূর্ণ করতে দিবে আমরা কি দুটাই লিখবো? যদি তুমি দুটাই লিখো তাহলে মোটামুটি মেজর মাইনর উল্লেখ করতে হবে, আর দুটা যদি না লেখো কোনো অসুবিধা নাই, তুমি শুধু এটা লিখে দিলেই হবে। বিক্রিয়ায় শুধু প্রধান উৎপাদ লিখলেই হয়। এমনকি এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু তাই দেখবে ভাইয়া, এই বিক্রিয়া পূর্ণ করতে দিয়ে অপশন এটাও দেওয়া থাকবে এটাও দেওয়া থাকবে, তুমি অবশ্যই এটাই পূরণ করবে। অর্থাৎ যেটা মেজর উৎপাদ সেটাকে আমরা প্রধান মানে উৎপাদ হিসাবে কাউন্ট করি। আসলে কি ক্লিয়ার? এই হলো আমাদের মার্কোনিভের সূত্র। তোমাদের বইয়ে খুব সুন্দর করে সূত্রটা লেখা আছে, তোমরা যদি বইটা বের করতে চাও নিশ্চয়ই কাছে বই নিয়ে বসে। তোমরা আমাকে বেশিরভাগ স্টুডেন্টই লিখেছো যে ভাইয়া ক্লাসে মানে মূল ক্লাসে আপনি যেভাবে বই দেখায় দেন এখানে বইটা দেখায় দিলে ভালো হয়। আমি এই জন্য বইটা তোমাদের নিয়ে এসেছি দেখানোর জন্য। আচ্ছা তোমরা একটু দেখবা যে আমরা মোটামুটি 186 পর্যন্ত কিন্তু 187 নাম্বার পেজ 87 হয়ে গেছে আমাদের। তোমাদের বইয়ের 188 43 নাম্বার থেকে আমরা এখন শুরু করছি। আসলে ভাই 188 পেজে 43 থেকে শুরু করছি। আর আমি যে মার্কোনিভের সূত্রের কথা বলছি এটা 190 নাম্বার পেজের 48 নাম্বার কোশ্চেন। 190 পেজের 48। ওকে, 190 পেজের 48। এই সূত্রটা যখন পরীক্ষায় দিবে অনেক সময় তোমাদের ধরো এমনি ধর পূর্ণ করতে দিল বিক্রিয়া, তোমরা তো জেনেই রাখলা যে কার্বনে হাইড্রোজেন বেশি, তোমরা সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত করলা। কিন্তু ক নাম্বার প্রশ্নে যখন দেওয়া থাকবে মার্কোনিভের সূত্রটা কি লিখো, তখন তো সুন্দর করে লিখতে হবে। তখন নিশ্চয়ই তুমি যদি লিখো তেলে মাথায় তেল দেওয়া, তাহলে তো নম্বর পাবা না। তাহলে কি করব আমরা, দেখো কত সুন্দর করে বলতে পারি, কোন অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে কোন অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় যুক্ত হওয়া বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ সাধারণত বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন, এটা অসম্পৃক্ত না যেহেতু পাই বন্ড আছে, অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। এটাই মার্কোনিভের সূত্র। আরেকবার বলছি আমি, বইয়ে লেখা আছে মিলাই নিও তোমরা। আবার আমার নেগেটিভ দিয়েও বলতে পারি, দেখো এভাবে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। এটাই হলো আমাদের অসম্পৃক্ত যৌগের সাথে কোন বিকারকের যুত বিক্রিয়ার মার্কোনিভের সূত্র। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও ভাই তোমরা মার্কোনিভের সূত্রটা ক্লিয়ার বুঝতে পারলা কিনা। আমরা বুঝতে পারলে কৌশলে যাব আর কি, যে কেন মার্কোনিভের সূত্রে তেলে মাথায় তেল দেওয়া হয়, কেন এইটা প্রধান উৎপাদ ওইটা কেন প্রধান উৎপাদ নয়, সেইটা এখন আমরা আসলে দেখব। না লিখে দিতে হবে না ভাইয়া, বুঝছো, তোমার বই নিয়ে এসেছি যে আমি, বইয়ে লিখে আছে ভাই, তোমরা বইটা বের করো। বা যদি কারো কাছে এই বইটা নাও থাকে, অনেকে বাড়ি চলে গেছে বই নিয়ে যাওনি, যে বই তোমরা নিয়ে গেছো যে বই তোমার কাছে আছে সে বই ভাই লিখা আছে এটা। ভাইয়া আমার বইয়ে কম লিখা আছে। আচ্ছা জি ভাই, আচ্ছা আমি তোমাদের বই থেকে পড়ছি। দেখো বলছো বই কম লিখা আছে, দেখি বই কি লিখা আছে। আচ্ছা তোমরা এখানে আমার এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট প্রায় 1300, 1000-এর উপর তোমরা গ্রুপে অ্যাড আসো, ক্লাস করছো 250। কি হয় ধরেই নিয়েছো ভাইয়া তো ক্লাসগুলো রাখছে, অতএব পরে ক্লাসগুলো দেখে নিব, এবং এই পরে কিন্তু সহজ আর হয় না। এই কারণে আমি কিন্তু এখন এই যে নাম মানে ক্লাস ডিলিট করার যে সিস্টেমটা কড়াকড়ি ভাবে মেনটেন করবো। অর্থাৎ 3-4 ঘন্টা পর সর্বোচ্চ 3 ঘন্টা লিখে দিয়েছি তো ইটস তোকে আর 1 ঘন্টা রাখবো। আমি কিন্তু ক্লাসগুলো ডিলিট করে দিব, ক্লাসগুলো তোমাদের সঙ্গে সঙ্গে করতে হবে। কি ঠিক, কোনো কাজ ফেলে রাখা আসলে ভালো না। ওকে, দেখি তোমার বলে বইয়ে কম লিখে আছে, দেখি কি লিখে আছে বইয়ে। আমি বই থেকে হুবহু পড়ছি। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বা পোলার বিকারকের, পোলার এই যে পজিটিভ নেগেটিভ অংশের জন্য পোলার
পোলার বিকারকের জুট বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। এই তো এটাই তো লেখা আছে, কম লেখা বরং একটু বেশি লেখা আছে। আমি তো পোলার কথাটা তো বলি নাই, কিন্তু পোলার কথাটা লেখা আছে বইয়ে, কিন্তু ভাই কম লেখা নাই, ঠিকই লেখা আছে। সবাই ক্লিয়ার? তাহলে তোমাদের এরকম বিক্রিয়া পূর্ণ করতে দিলে তোমরা পারবা? তাহলে আমি একটা বিক্রিয়া লিখবো, তোমরা আমাকে বলবা এই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র লাগবে কি লাগবে না, তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আরেকবার বলবো? কোনটা বলবো ভাই বলো দিকে? আরেকবার বলছি আমি। সহজ কথা হলো, বিক্রিয়া সূত্রটা হলো যে কার্বনে পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখানে নেগেটিভটা যুক্ত হবে। যেমন এখানে করছি, দেখো হাইড্রোজেন বেশি আছে তাই এটা হলো আমাদের প্রধান উৎপাদ, ওখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর এখানে হাইড্রোজেন কম আছে, ওটা হবে না, ওটা মাইনর উৎপাদ। সূত্র বলেছি আমি, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারকের জুট বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ দিয়ে যদি তুমি ব্যাখ্যা দিতে চাও, তাহলে ধনাত্মক অংশ বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে। আর ঋণাত্মক দিতে চাইলে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বন পরমাণুতে ঋণাত্মক অংশ যুক্ত হবে। যেটা দিয়ে বলবা সেটাই হবে ভাই, কোনো অসুবিধা নেই। ও পার্সেন্ট কিছু না ভাই, এটা 90-10 এটা দ্বারা বোঝানো হয় আসলে, যেটা প্রধান উৎপাদ ওটা হচ্ছে অপ্রধান উৎপাদ, আর কিছু না। পার্সেন্ট এখানে আর কিছু না আসলে। ওকে, ক্লিয়ার? সূত্র লাগবে। আটকায় গিয়েছিল না তো ভাই? আটকায় তো যায়নি ভাই, শর্তের পর নেট চলে গেছিল। কই, নেট তো যায়নি ভাই, এখানে তো কন্টিনিউ চলছে। তোমাদের নেটের সমস্যা ভাই, বুঝছো? একটু দেখো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা মোটামুটি মার্কোনিবের সূত্র দেখলাম। তোমরা আমাকে এখন একটু বলবা, এই প্রবলেমটা এখানে এই বোর্ডে খুব বেশি। টিস্যুটা কি হলো? টিস্যু দাও তো বাবা। ওকে, তাহলে তোমরা একটু আমাকে বলবা এই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র লাগবে কি লাগবে না। তোমরা শুধু আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে এই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র প্রযোজ্য হবে কি হবে না। HBr লিখলাম। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো ভাই যে এই যে বিক্রিয়াটা আমি লিখেছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিবের সূত্র আমার প্রযোজ্য হবে কি হবে না। তোমরা একটু জানিয়ে দাও আমাকে যে এই যে বিক্রিয়া লিখেছে, এই বিক্রিয়ার মার্কোনিবের সূত্র লাগবে কি না। দেখি, আমি তোমাদের কমেন্ট দেখার জন্য অধীর আগ্রহে আছি, বসে আছি। আচ্ছা, তাহমিদুল ইসলাম অমি ভাই 90% হলো কেন? বেশি তাই বোঝানো হচ্ছে আর কি, বেশি পরিমাণ। ওটা 90% মানে কি বেশি পরিমাণ, তো ওটা হচ্ছে অন্য কিছু নাই ভাই এখানে। আচ্ছা, হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, সাবিয়া রহমান হবে না, তারিফুল ইসলাম হবে না, তাওহীদ প্রত্যয় হবে না, লাগবে না, লাগবে না ভাই। তাসলিমা খাতুন সুমি লাগবে না, পারুল সরকার না, লাগবে না। গুড, খুব সুন্দর ক্লাস, তোমরা বুঝতে পারছো এবং ক্লাসে রেসপন্স করছো। কেন লাগবে না? এইটা অপ্রতিসম, বাট এইটা তো প্রতিসম, কারণ পাই বন্ধনযুক্ত উভয় কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান আছে এখানে। অতএব এক্ষেত্রে মার্কোনিবের সূত্র লাগবে না। একটা মজার ঘটনা শেয়ার করি। তোমরা 2017-তে সম্ভবত আমার টাইম লাইনে যদি কেউ ঢোকো দেখবা, একটা প্রশ্নের সলভ কি, নক্ষত্র ঘুমাচ্ছ বাবা তুমি? ঘুম পাচ্ছে? ঘুমাও তাহলে। নক্ষত্র আর আদিত্য দুজন বসে আছে, ওরা ক্লাস দেখছে, তো তো নক্ষত্র ঘুমাচ্ছিল এই কারণে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো শোনো ভাই, তোমরা দেখবা ওখানে এরকম একটা কোশ্চেন দিয়েছিল, বুঝছো? আমার ঠিক মেমোরিতে নাই, সম্ভবত অভিন্ন তথ্য ভিত্তিক একটা বিক্রিয়া দিয়েছিল, দিয়ে বলেছিল মার্কোনিবের সূত্র প্রযোজ্য কিনা। তো ফাইনাল পরীক্ষা হয়ে গেলে প্রশ্ন পাওয়ার পর তো অনেক টিচার এগুলো সলভ ফেসবুকে দেয়। তো আমি বেশ কিছু টিচারের সলভে দেখলাম এই বিক্রিয়া লিখে দিয়েছে হ্যাঁ প্রযোজ্য, এবং ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু এটা অপ্রতিসম এটাও অপ্রতিসম। তাদের ব্যাখ্যাটা হচ্ছে যে পাই বন্ধনযুক্ত এইদিকে 2 কার্বন, এইদিকে 3 কার্বন, পাই বন্ধনের উভয় দিকে কার্বন কম বেশি, তাই এটা অপ্রতিসম। এই ভুলটা ভাঙানোর জন্য কিন্তু আমি একদম স্ট্যাটাসে ডিটেলস লিখে দিয়েছিলাম যে এক্ষেত্রে প্রযোজ্য নয় কেন। এই ভুলটা অনেকেই করে, মনে করে যে পাই বন্ধনের এই যে এই পার আছে 2 কার্বন আর এই পার আছে 3 কার্বন,
কার্বন সংখ্যা যেহেতু কম বেশি, তাহলে এটা বোধহয় অপ্রতিসম। ন পাই বন্ধনযুক্ত উভয় কার্বন ছাড়া, না ঠিক আছে নেট, পাই বন্ধনযুক্ত এই দুটা কার্বনই খালি তুমি দেখবা, ওইদিকে আমার সাপ ব্যাংক কুচা যাই থাক ওইটা আমি দেখবো না। কি মনে থাকবে? শুধুমাত্র পাই বন্ধনযুক্ত দুটা কার্বনই আমি দেখব। এই পাই বন্ধনযুক্ত দুটা কার্বনে যদি হাইড্রোজেন সমান থাকে তাহলে প্রতিসম, কম বেশি থাকলে অপ্রতিসম। এখানে যেহেতু সমান আছে প্রতিসম, তাই তুমি দুটো উৎপাদে লিখতে পারো। কোন দুটো উৎপাদ লিখতে পারো? ইচ্ছা করলে এইটা তুমি এখানেও দিতে পারো, মানে এটাও লিখতে পারো। দেখো ভাই একটু CH3, এই যে এইচটা এখানে দিতে পারো CH2, আর Br তুমি দিলা এখানে CH2 CH3, তুমি এইটা লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আবার যদি মনে করো যে না আমি এইটা লিখবো না, আমি এইচটা দিব এই কার্বনে, Br দেবো এই কার্বনে, কোনো অসুবিধা নাই, তুমি এটাও লিখতে পারো। CH3 আমি Br তাহলে এখানে দিলাম CH Br CH2 CH2 CH3। তোমরা এখন নিশ্চয়ই ভাবছো ভাইয়া দুটা উৎপাদ তো আলাদা আলাদা, তাহলে কেমনে হয়? না, এটাও 50% নয়, এটাও 50% নয়, দুটাই সমান সমান উৎপাদ তৈরি হয়। তাই তুমি যে কোনোটা পূরণ করলে হবে, কোনো অসুবিধা নাই। আমি তোমাদের কৌশল দেখাবো, তখন তোমার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা বলি যে এই মূল অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই যখন অপ্রতিসম হবে তখনই শুধুমাত্র মার্কোনিভের রুলস প্রযোজ্য হবে, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া। আর যদি দুটার মধ্যে যে কোনো একটা প্রতিসম হয় তাহলে কোনো সূত্র লাগবে না। তোমরা বলো ভাই আমাকে, এইটুকু তোমরা ক্লিয়ার হলা কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা? আমরা হ্যাঁ, ও আচ্ছা, ওটা মানে ক্লিয়ার, গুড। ভাইয়া তো বলবে বলছে একটু ধৈর্য ধরতে। আচ্ছা আচ্ছা, কুচা কি ভাইয়া? আচ্ছা আচ্ছা, এটা আমি সাধারণত বলি, তোমার দেখবা কুচে আর কি, কুচে নগর ভাষায় এটাকে কুচা বলে। এটা বাইম মাছের মতো দেখতে, সাপ প্রজাতির, বুঝছো? অনেক আদিবাসীরা এটা খায় আর কি। তা আমি এই জন্য কথার কথা বলি। এটা ক্লিয়ার? সবাই লিখছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, তাহলে মার্কোনিভের সূত্রটা আমরা দেখলাম, জিনিসটা কি। এখন আমরা দেখতে চাই মার্কোনিভের সূত্রে কেন আসলে তেলে মাথায় তেল দেওয়া হয়। আচ্ছা আমি একটু বলি তোমাদের ভাই, গত ক্লাসে তোমরা যারা এই যে ক্লাস নোট করে আপলোড করেছিলা, তার আগের ক্লাসের চেয়ে গত ক্লাসের সংখ্যাটা বেড়েছে। আমি আশা করি সামনের সংখ্যাটা আরও বাড়বে। আমি চাই তোমাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করুক, যে কে কার আগে ক্লাস লেকচার দিবা, কে কার চেয়ে সুন্দর করে ক্লাস লেকচার দিবা। অবশ্যই এটা করবা তোমরা, এতে পড়াগুলো হয়ে যাবে। কিন্তু এই যে তোমরা মোটামুটি ক্লাসে 250-র মতো স্টুডেন্ট উপস্থিত থাকছো, যেখানে 1 কিলোর আপ গ্রুপে কিন্তু অ্যাড আছে, অনেকেই কিন্তু পরে দেবে। তোমরা ভেবো না পরে দেবে, আমি কনফিডেন্ট সর্বোচ্চ 500 স্টুডেন্ট ক্লাসটা দেখবে, বাকিরা দেখবে না। তো বাকিরা যারা দেখবে না তারা কিন্তু নিজেদেরকে বেশি স্মার্ট মনে করে, এবং তারা দেখবা আলোচনা করবে যে গাধা কোথাকার 12:30টার সময় ঘুম বাদ দিয়ে বসে বসে লাইভ ক্লাস করছে, কোনো দরকার আছে? পরে তো ক্লাসটা থাকবেই, দেখে নিব। ওর ওই দেখার কোনোদিন হবে না আসলে, কারণ ওটা হচ্ছে অবচেতন মন। আর তোমরা তো জানো যে মানুষ বেশিরভাগ সময়ে তার অবচেতন মনের কাছে পরাজিত হয়ে যায়। ভালো আর খারাপের মধ্যে পার্থক্য তো এটাই রে ভাই। মেধা তো কেউ কারো বেশি মেধাবী, কেউ কারো কম মেধাবী না। ধরো তোমরা আমার কাছে পড়তে এসছো, অনেক টিচারই তো আছে, তো তোমার নির্দিষ্ট টিচারের কাছে কেন যাও, নির্দিষ্ট ডাক্তারের কাছে কেন যাও? কারণ পার্থক্য ওই জায়গাতেই যে একজন পরিশ্রম করেন, একজন পরিশ্রম করেন না। সামনে আদি আছে, আমি ও সামনেই বলছি, ছোট মানুষ, তোমরা চিন্তা করতে পারবে না। তোমাদের ক্লাস নিতে আসার আগে আমি রাত কয়টা পর্যন্ত, ভোর কয়টা থেকে পড়ালেখা করে আসি আসলে, যে তোমাদের জিনিসগুলো আমাকে কন্টিনিউয়াস দিতে হবে, কত সহজভাবে দিতে হবে। তো এই কাজটা ও সেদিন বলছিল আমাকে যে আমি একটা স্ট্যাটাস দিয়ে দেবো ভাইয়া, বাবা আমি একটা স্ট্যাটাস দিয়ে দেবো বাবা, যে বাবা টিচার হয়ে যে পরিমাণ পড়ালেখা করে আমরা তো স্টুডেন্ট হয়ে সেটা পড়ি না। তো এই জন্য সময়ের কাজটা সময় করতে হয়, আসলে সব কাজ ফেলে রাখতে নাই, সহজ কথা কাজটা ফেলে রাখতে নাই। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে ওই জায়গায় দাঁড়িয়ে কথা বললে এসব বড় বড় বুলি আমরাও দিতে পারি। যারা কোনো কাজ করতে পারে না তারা এই ধরনের কথাই সবসময় ব্যবহার করে আর কি। সুতরাং তোমরা যারা ক্লাস লেকচার তুলছো ভাই, আপলোড করছো না মানে তোমরা তুলছো না আমি তা বলি নাই, কিন্তু ক্লাস লেকচারগুলো সঙ্গে সঙ্গে তুলবা। অনেকে এই আশায় আসো, আমাকে অনেকেই ফোন দিয়েছো তোমরা যে ভাইয়া যখন আমাদের সরাসরি ক্লাসগুলো শুরু হবে এগুলো কিন্তু আবার হবে। আমি বলছি হ্যাঁ হবে, কিন্তু চিন্তা করো তো যে এখন এই ক্লাসের অনেকগুলা বুঝে রাখলো, আর যে ওই ক্লাসে নতুন আসবে তাদের মধ্যে তো আলটিমেটলি পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। তুমি এই জিনিসটা কেন বুঝো না? যে তুমি বসে থাকছো, ঘুমাচ্ছ, তোমার বন্ধু যে এগিয়ে যাচ্ছে, তুমি তো কম্পিটিশনের কাছ থেকে পিছিয়ে পড়বা। তুমি তো নার্সারি কেজির বাচ্চা না রে ভাই। তো সুতরাং এই বিষয়গুলো ভাই তোমাকে মাথায় রাখতে হবে। জীবনটা কিন্তু ফুল সজ্জা না,
এটা মাথায় রেখো। আর বিশেষ করে ইন্টারমিডিয়েটটা খুবই সেন্সিটিভ জায়গা, মানুষের জীবন একটাই, এই একটা জীবনে মানুষের অনেক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন পূরণের জায়গায় যেহেতু এই জায়গাটাতে, যে তুমি চিন্তা করতে পারো যে তুমি যদি এই যে ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেলে ভর্তি হতে না পারো, তুমি জীবনে কোনো ডাক্তার হতে পারবা না। আমি বলছি ডাক্তার না হওয়া মানে জীবন শেষ, স্বপ্ন শেষ তা বলিনি, মানুষের স্বপ্ন প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু ডাক্তার হওয়ার যে স্বপ্নটা সেইটা তো আর কখনো তোমার ফিল আপ হবে না। তাই জীবনের মূল স্বপ্নটা যেহেতু এই জায়গায়, অতএব সময়টাকে কাজে লাগাও। আসলে আমি সব সময় তোমাদের বলি যে কোনো কিছুকে পজিটিভলি দেখবা, পজিটিভলি দেখতে হয় আর কি। যেহেতু আমার আজকে সময় অঘাত, সব দিকে লকডাউন, বাইরে বেরোতে পারতেছি না, অত ভালোই হলো এই সময়টা আমি রুমে পড়ালেখা করে কাজে লাগাবো। আসলে পড়তে ভালো লাগে না, পড়া হয় না, এটা কোনো এক্সকিউজ না, এটা কোনো এক্সকিউজ না। আমি এখানে যে ক্লাস নিচ্ছি, আমার এই কথাগুলো শুনে কিন্তু মোস্তাক মডিফিটেড হচ্ছে না। মোস্তাক ও এখানে বসে থাকে, ক্যামেরা দেখছে ঠিক মতো, ও কম্পিউটার কিছু কাজ করছে, ওটা এখানে বসে থাকতে ওর দায়িত্ব, ও দায়িত্ববোধ থেকে কাজটা করছে, ও কাজটা করতে ও জানে ওটা। সুতরাং ওকে আমার কথা শুনতে মডিফিকেট হবে তা কিন্তু না, ওর দায়িত্বটা পালন করছে। তো পড়ালেখা করবে, খুব মজা লাগবে এটা না, ওটা দায়িত্ব করতে হবে। কাজটা করতে করতে একসময় কাজটা ভালো লাগতে শুরু করবে। আসলে সব কাজই মজাই করতে হবে এমন কোনো কথা নাই, দায়িত্ববোধ থেকে কাজটা করতে শুরু করবা, একসময় মজাটা তুমি পেয়ে যাবা। ওকে, আমরা ক্লাসে চলে যাই আবার। কারেক্ট, ওকে, আচ্ছা, ওকে। তো আমরা শুরু করি কৌশল, মার্কোনিভের বিক্রিয়ার কৌশল শুরু করব আমরা। ওকে, মার্কোনিভের বিক্রিয়াটা ঘটে কিভাবে দেখো একটু। প্রথম যে ঘটনাটা ঘটে সেইটা হলো এই যে ধরো আক্রমণকারী বিকারক নিয়েছি আমরা HCl, সে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন। ও আচ্ছা, আমি না তোমাদের মার্কোনিভের সূত্র কৌশল দেখানোর আগে একটা কাজ করি। নর্মালি অ্যালকিনের বিক্রিয়ায় কি ঘটে সেইটা একটু দেখাই নিয়ে আসি ভাই তোমাদের। মানে অ্যালকিনের যে জুট বিক্রিয়ার কৌশল, সেই কৌশলটা আসলে কেমন সেইটা একটু আমি তোমাদের আগে দেখাই, তারপর মার্কোনিভের সূত্রে যাচ্ছি। কি ক্লিয়ার যে অ্যালকিনে আসলে কি ঘটে, তারপর দেখবো মার্কোনিভের ক্ষেত্রে কি হয়। খেয়াল করো ভাই একটু, ধরে নাও এই যে ভাই এইটা একটা অ্যালকিন, ধরো এর সাথে একটা আক্রমণকারী বিকারক HCl দিলাম না, আচ্ছা XY দিয়ে করি যেহেতু আমরা সাধারণ বিক্রিয়া লিখেছি। দেখো ভাই XY, তোমাদের কনসেপ্ট বুক যেটা দিয়েছি আমি সেখানে XY দিয়েছি, এই কারণে আমি এখানে XY দিলাম। ধরো এটা হলো পজিটিভ অংশ, এইটা হলো নেগেটিভ অংশ। এইবার কি ঘটবে দেখো ভাই, অ্যালকিনে যেহেতু পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, ফলে ওই ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। কে আকর্ষিত হবে ভাই বলো তো, পজিটিভ অংশ না নেগেটিভ অংশ? তোমরা আমাকে বলো দেখি। অ্যালকিনকে প্রথমে অ্যাটাকটা করবে কে, এই পজিটিভ অংশ না নেগেটিভ অংশ? অবশ্যই পজিটিভ অংশ, কারণ ওরই তো ঘাটতি আছে, ওর তো ইলেকট্রন অভাব আছে, ফলে ইলেকট্রনের প্রতি তো সেই আকর্ষণ অনুভব করবে। ও কি করবে, এই কার্বনের সাথে যুক্ত হতে চাইবে, যে কোনো একটা কার্বনে দিলেই হলো। আমি এইটাতে দিলাম, তাই মার্কোনিভ বলে দিবে কোথায় দেওয়া উচিত কোথায় দেওয়া উচিত না। আপাতত আমরা সাধারণ বিক্রিয়ার কৌশল দেখছি। ও যখন এর সাথে যুক্ত হবে, মানে কি এর সাথে যুক্ত ওই কার্বন কাছ থেকে ইলেকট্রন টান দিবে, কারণ ওর তো ইলেকট্রন ঘাটতি আছে, টান দিয়ে সে বন্ধন গঠন করার চেষ্টা করবে। তো কার্বনের কাছ থেকে যখন ইলেকট্রন টান দিবে এক্সট্রা, তখন আলটিমেটলি তোমরা বলো তো ভাই একটু, এই কার্বনে তখন ইলেকট্রন ঘাটতি পড়বে, এ তখন কি করবে, এই পাই বন্ধন ইলেকট্রনটা তার দিকে নিয়ে চলে আসবে। তাহলে কি দেখলাম আমরা, যে আক্রমণকারী বিকারকের যে পজিটিভ অংশটা আছে সেই প্রথমে অ্যালকিনকে আক্রমণ করবে। কেন করবে, কারণ ওর ইলেকট্রন ঘাটতি আছে, তার ইলেকট্রন দরকার, আর অ্যালকিনের আছে পাই ইলেকট্রন, ফলে সেই ইলেকট্রন ওই পাই ইলেকট্রনটা নিয়ে এই এক্সটার সাথে যুক্ত হয়ে এইটা তৈরি করবে। এই যে দেখো, তাহলে এই এক্সটা কার্বনের সাথে ইলেকট্রন নিয়ে যুক্ত হয়ে গেল, ওই ইলেকট্রনটা কই পেলো, এই যে এই ইলেকট্রনটা কার্বন নিয়ে নিল, এই বেচারা কার্বন ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এই যে এই ইলেকট্রন যখন এই কার্বনে চলে আসবে, এই কার্বন তখন ইলেকট্রন ঘাটতি হবে কিনা বলো, এইটা তখন পজিটিভ চার্জে চার্জিত হবে। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা বলো একটু। এইবার শেষে কি ঘটবে,
এই যে আমার যে আক্রমণকারী বিকারকের ঋণাত্মক অংশটা ছিল না ভাই, ওই ঋণাত্মক অংশটা কি সায়েন্স ছিল তো নাকি মুস্তাক? ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়েট ছিল না? ও আচ্ছা, সেদিন উজ্জ্বল ভাই বলছিল, বুঝছো, কিছু মনে করো না, বলছে ভাই এই জিনিসগুলো এরকম এভাবে পড়া যায়, সেটা আমিও তো সায়েন্স পড়ছি, বাট আমরা কিন্তু এভাবে পড়ি নাই। আসলে আবহমান কাল থেকে পোলাপান বুঝে বুঝে পড়তে চায় না, আর যার কারণে বিষয়গুলো আসলে জটিল হয়ে যায়। বুঝে পড়লে পড়াগুলো আসলে মনে থাকে। আমি কিন্তু আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল, আমি বাসায় কোনো কিছু রাখলে আদিকে বলি বাবা এখানে রাখছি, এটা মনে রেখো তো একটু। সেই আমি যখন এই বিষয়গুলো মনে রাখতে পারছি, তোমার ব্রেন তো অনেক শার্প, তুমি দেখবে আরো ভালো মনে রাখতে পারবা যদি পড়াগুলো বুঝে বুঝে পড়ো। এইবার কি হয় ভাই জানো, এর সাথে ওই যে নেগেটিভ অংশ যেটা আছে না ভাই, নেগেটিভ অংশটা ওইটা এর সাথে যুক্ত হয়ে যায়, কারণ ওর ইলেকট্রন বেশি আছে, ওই ইলেকট্রনিক কার্বনকে দিয়ে ওর সাথে বন্ড তৈরি করে ফেলে। তাহলে কি তৈরি হবে এখানে দেখো তো ফাইনালি, একটু দেখো, এই যে এই দুটা বন্ড তো কার্বনের আছে, অন্য কিছু যুক্ত, এর সাথে আমার এক্সটা আগে থেকে যুক্ত হয়ে আছে এখানে, সি এই পজিটিভ আর এই নেগেটিভ, এই নেগেটিভটা এই কার্বনকে ইলেকট্রন দিয়ে এর সাথে উৎপাদ তৈরি করে ফেলবে, এই আমার উৎপাদ হয়ে গেল। এইভাবে বিক্রিয়াটা হয়। অর্থাৎ প্রথমে আক্রমণকারী বিকারক আক্রমণ করে একটা কার্বনিয়াম তৈরি করে, দেখো কি তৈরি হয়েছে মধ্যবর্তী কার্বনিয়াম, সেই পজিটিভ অংশের সাথে বিকারকের ঋণাত্মক অংশটা যুক্ত হয়ে মূল যুদ্ধ যৌগ তৈরি করে ফেলে। এটাই কিন্তু হলো আসলে মূল উৎপাদ। আচ্ছা, অসুবিধা নাই, না বুঝলে বুঝাবো প্রথম। আচ্ছা বুঝিনি, এখানে একে আসফিয়া বুঝিনি, আরেকবার ভাইয়া রিপিট করেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া আরেকবার প্লিজ। আচ্ছা আরেকবার, আচ্ছা বেশিরভাগই লিখেছো তোমরা আরেকবার, কোনো অসুবিধা নাই, আমি বারবার বলবো। দেখো তোমরা, সেইটা হলো ভাই, এইটা একটা অ্যালকিন, ওই অ্যালকিনকে প্রথমে আক্রমণ করে কে, ধরে নাও তোমরা। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি একটা, দেখো ভাই, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে এই জিনিসটা। দাঁড়া উদাহরণ দিই, মনে করো এটা ইথিন, লেখা কি বোঝা যায় আদি এখানে? ক্লিয়ার না? এই যে ভাই ইথিন, ইথিন ঠিক আছে, এটা মনে করি ইথিন, এই যে CH2 এই বনগুলো আর দিলাম না, হাইড্রোজেন দিলাম বনগুলোতে, প্লাস এখানে মনে করো ভাই HCl নাও, HCl, তাহলে H পজিটিভ অংশ আর Clটা হচ্ছে নেগেটিভ অংশ। তো আক্রমণকারী বিকারকের প্রথমে আক্রমণ করবে কে, দেখো তো পজিটিভ অংশ, এই আক্রমণ করবে এর সাথে করে কি তৈরি করবে দেখো তো একটু, আক্রমণকারী কি তৈরি, আমি নিচে লিখছি, ওকে, কি তৈরি করবে এখানে একটু অন্য কালারে লিখে দিই। আচ্ছা এই লেখাটা দিই, বোঝা যায় কিনা। তাহলে এ যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে এটা তৈরি হবে না, দেখো তো ভাই একটু, CH3 ও যুক্ত হয়ে গেল। এ যখন যুক্ত হবে ইলেকট্রন সে কই পাবে, এই ইলেকট্রন সাথে টেনে নিবে, ওই ইলেকট্রনের সাথে তো যুক্ত হলো, কারণ এর তো ইলেকট্রন নাই, পজিটিভ চার্জ, আর ইলেকট্রনটা হারানোর কারণে এই কার্বনটা কি হবে দেখো তো ভাই, পজিটিভ চার্জে পরিণত হবে, কার্বনিয়াম তৈরি হবে, মানে যেটা দেখো। এইবার ওর সাথে ঋণাত্মক যে অংশটা আছে এই যে Cl মাইনাস, এবার এই যে Cl মাইনাসটা এই প্লাসের সাথে যুক্ত হবে, হয়ে এই উৎপাদ হয়ে গেল CH3, এই যে CH2 Cl, এই যে উৎপাদ হয়ে গেল। এটাই হলো অ্যালকিনের বিক্রিয়ার আসলে মূল কৌশল, যে 3 ধাপে হয়। প্রথমে ওই যে আক্রমণকারী বিকারক আছে তার পজিটিভ অংশ, যেটা পজিটিভ অংশটাকে কি বলি আমরা, ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন আকর্ষী বিকারকটা অ্যাটাক করবে, পাই বন্ধনযুক্ত আপাতত যে কোনো কার্বন, একটু পরে মার্কোভের সূত্র দেখবো আমরা। অ্যাটাক করলে ও কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন নিয়েই তো তার সাথে বন্ড তৈরি করবে, তখন এই কার্বন কি করবে, পাশের কার্বনের সাথে যে পাই বন্ড ছিল সেই ইলেকট্রনটা সে টেনে নেবে, নেওয়ার কারণে এই কার্বনটা পজিটিভ চার্জে চার্জিত হয়, সেই পজিটিভের সঙ্গে যে নেগেটিভ অংশ যুক্ত হয় উৎপাদ হয়, যেখানে আমি উদাহরণ দিয়ে দেখাইছি। দেখো CH2 কিছু CH2 এই যে পজিটিভ অংশে যুক্ত হলো, এ টেনে নিল, নেওয়ার কারণে এখানে দেখো বা এই যে CH3 হয়ে গেল, CH2 এর পজিটিভ চার্জ কার্বনিয়াম, নেগেটিভ অংশটা এর সাথে যুক্ত হয়ে মূল উৎপাদ তৈরি হয়ে গেল। ওকে দেখি এবার তোমাদের কার কি প্রবলেম, এবার লিখেছে গুড, বুঝেছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, বুঝেছি, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহিদ প্রত্যয়, আচ্ছা তিলোত্তমা বুঝেছি, তানজিম বুঝেছি, কাউসার কাব্য আরো ভালো, বুঝিম কি লিখছো ভাই, বুঝলাম না যে, ও বুঝলাম, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আবু, বুঝেছি, গুড। এবার সবাই বুঝতে পেরেছো না, এক্সাম্পলের জন্য বুঝতে পেরেছি, গুড, এটাই স্বাভাবিক, বুঝছো, আমরা তো উদাহরণগুলো আসলে এই কারণে ব্যবহার করি। আর মাথায় রাখবা তোমরা তো কেবল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমার কাছে মনে হয় না যে 9-10 এর অনেক বিষয়গুলো দেখে যে এত সহজ জিনিস আমরা বুঝতাম না,
আসলে এমনটাই হয়। অর্গানিক যখন আরো সামনে যাবা তখন তোমার কাছে মনে হবে যে জুয়েল ভাইকে আমার কাছে পাঠাই দিস, আমি ভাইকে বুঝাই দেবো যেগুলো কত সুন্দর করে বোঝানো যায়। আসলে তুমি যখন বেশি ক্লিয়ার হয়ে যাবা তখন তোমার এটাই মনে হবে। ক্লিয়ার কখন বেশি হবে? যখন আরেকটু সামনে যাবা। তাহলে এই মোটামুটি আমরা অ্যালকিনের বিক্রিয়ার কৌশলটা দেখে ফেললাম। এইবার আমরা মার্কোনিবের বিক্রিয়ার কৌশলটা দেখব। কেন এই ভদ্রলোক বলেছিলেন তেলে মাথায় তেল দিতে হয়? কেন মার্কোনিবের সূত্রটা তেলে মাথায় তেল দিতে হয়? ও আরেকটা বিষয় বলি, তোমাদের কাছে কিন্তু মনে হতে পারে যে আপনি যেভাবে অল্প অল্প করে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছেন আর বইয়ের মধ্যে যত টপিকস আছে এইভাবে পড়তে থাকলে তো সারা বছরও শেষ হবে না। আসলে ভাই আমার অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে মোটামুটি হয়তো 4 মাস লাগে। তার মধ্যে দেখা যায় যে প্রথম 2 মাসে আমার 4 ভাগের 1 ভাগও হয় না। প্রথম হয়তো দেখা যায় 3 মাসে আমার হয়তো অর্ধেকেরও কম হয়, পরবর্তী 1 মাসে পুরোটাই শেষ হয়ে যায়। কারণ কেবল তুমি শুরু করেছো তো, এখন বেস তৈরি হচ্ছে। বেসগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমাকে আর এত কথা বলতে হবে না, খালি বলবো এখানে ওই জিনিস প্রযোজ্য, এখানে এই জিনিস প্রযোজ্য, তখন পটাপট বুঝতে পারবা তুমি। তাই টেনশন নাই, আমরা ধীরে ধীরে করি। এখন মার্কোনিবের সূত্র, তাহলে মার্কোনিবের সূত্রে কি বলেছিলাম আমরা? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ক্লিয়ার, সবাই লিখেছো ক্লিয়ার, সেরকম ক্লিয়ার। গুড। গোলাম কি লিখছো ভাই? ইয়াজদিন স্বাধীন। আচ্ছা ফারানা পারভিন, এই আইডি থেকে তুমি বেশ অ্যাক্টিভ ক্লাসগুলোতে আমি দেখি। ফার্স্টের ক্লাসগুলো বোধহয় তুমি করো, সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অল্পই ঠিক আছে, বেশি পড়ালে সমস্যা। থ্যাংক ইউ। সাদমান সাকিব লিখেছো আর কি? জি ভাইয়া, অল্পই ঠিক আছে আর কি। ওকে, আমরা এখন মার্কোনিবের সূত্রটা দেখব। আমরা বলেছিলাম মার্কোনিবের সূত্রে মূল অসম্পৃক্ত জৈব যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই অপ্রতিসম হতে হবে। দুটার যে কোনো একটা প্রতিসম হলে কোনো সূত্র হবে না, মানে প্রযোজ্য হবে না মার্কোনিবের সূত্র। তো প্রথমে দেখি বিক্রিয়াটা কি করে ঘটে, একটু দেখো ভাই। আমরা একটু তাহলে ওই আক্রমণকারী বিকারকটাকে ভেঙে নিই। HCl এ ভেঙে কি করবে? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। আচ্ছা আমি একটু তোমাদের বইয়ে এই কৌশলটা একটু পড়াই বুঝাই দিচ্ছি। দেখো তোমাদের যাদের কাছে বই আছে বইটা বের করো ভাই, আমি একদম বইয়ে দেখাই দিচ্ছি, বই একদম পড়াই দিচ্ছি। দেখো এটা তোমাদের বইয়ে আছে, অ্যালকিনের জুট বিক্রিয়ার কৌশল। হ্যাঁ তোমরা পাবা এটা 188 নাম্বার পেজ, 43 নাম্বার কোশ্চেন। 188 পেজের 43। আসলে অর্গানিকের এত বড় মানে সিলেবাস, মোটামুটি 3টা প্রশ্ন তোমরা কমন পাও ফাইনাল পরীক্ষাতে, এবং এই অ্যালকিনের বিক্রিয়ার কৌশল থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন হয়। বিশেষ করে সেই কৌশলের মধ্যে মার্কোনিবের সূত্রটা আমি আসতেছি। দেখো বইয়ে কি লেখা আছে, বইটা মিলায় নাও তোমরা, এখন নিশ্চয়ই বের করে ফেলেছো এতক্ষণে। 188 পেজের 43। রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে অ্যালকিনের পাই বন্ধন ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা আক্রান্ত হয়। লেখা আছে ব্র্যাকেটে 1, তার মানে এটা প্রথম ধাপে, এই জন্য 1 লেখা আছে। এই জন্য ভাই যে এটা হচ্ছে আমার প্রথমে কি হয়েছে আমার এখানে এই কি পজিটিভ চার্জ, যেহেতু গত ক্লাসে পড়লাম না ভাই যে যাদের পজিটিভ চার্জ থাকে তারা ইলেকট্রন আকর্ষী বিকারক হয়। প্রথমে এই ইলেকট্রন আকর্ষী বিকারকটা আক্রমণ করে 1 নম্বর অবস্থানে। ইলেকট্রন আকর্ষী বিকারকের আকর্ষণে পাই ইলেকট্রন মেঘ আক্রান্ত কার্বন পরমাণুতে স্থানান্তরিত হয়। এই যে ইলেকট্রন মেঘটা কোনটাতে স্থানান্তরিত হলো? যে কার্বনকে অ্যাটাক করলো ইলেকট্রন আকর্ষী বিকারক সেইটাতে স্থানান্তরিত হলো, এবং এই ইলেকট্রন দ্বারা কার্বন পরমাণুর সাথে ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হয়। বলেছে যে এই ইলেকট্রন দ্বারাই মেইনলি যুক্ত হয় কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারক। পাই ইলেকট্রন একটি কার্বন পরমাণুতে স্থানান্তরিত হয়, অপর কার্বন পরমাণুটি একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর হয়। অপর কার্বন পরমাণুটা কি চার্জে চার্জিত হলো ভাই বলতো? পজিটিভ চার্জে চার্জিত হলো। ফলে একটি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন গঠন করে। বই লেখা আছে 2 নম্বর চিত্রে এটা, যে একটা কার্বোক্যাটায়ন গঠন করলো। অবশেষে ধনাত্মক চার্জযুক্ত এই প্রান্তের সাথে বিকারকের ঋণাত্মক অংশ, এই যে ঋণাত্মক অংশ যুক্ত হয়ে বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটায় এবং জুট যৌগ তৈরি করে। এটা 3 নম্বর চিত্রে। এইটা হবে, এই কথাগুলি দেখবা তোমাদের বইয়ে ভাই লেখা আছে। ওকে, তাহলে আমরা এখন মার্কোনিবের সূত্রে চলে যাই, কৌশলে আর কি। তাহলে কৌশলে আমরা কি দেখলাম ভাই? এখানে
প্রথম যে কাজটা হয়, আমার এই যে আক্রমণকারী বিকারক ভেঙে একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ তৈরি করলো। ওকে, আচ্ছা পরে বলি, ওটা আমি এখন বললে হয়তো একটু সমস্যা হইতে পারে, থাক, একটা কথা বলতে চাইলাম, ওটা পরে বলবো একটু তোমাদের। এইটা তৈরি হয়ে গেল। এইবার প্রথমে কে অ্যাটাক করবে দেখলাম আমরা, পজিটিভ অংশ, ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যাটাক করে। এবার দেখো আমাদের মূল খেলা। ধরো আমাদের 1 নাম্বারে আমরা এটা করছি আগে, CH3 CH2, এই ছিল আমাদের অ্যালকিন, তাই না? তো আমার এই আক্রমণকারী বিকারকটা যদি ধরো যে কার্বনে হাইড্রোজেন কম আছে, এখন ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা খেলা হবে ক্লিয়ার? তো ঝাপসা কিংবা কেউ ক্লিয়ার লিখছো, কেউ ঝাপসা লিখছো। আসলে দেখো ভাইয়া, বুঝছো তোমাদের নেটেও কিন্তু অনেক সময় প্রবলেম থাকে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে তো, ক্লিয়ার আছে তো? হ্যাঁ, যে জামালউদ্দিন ঠিক লিখেছে ভাই, ক্লিয়ার আছে তো? তোমাদের নেটে প্রবলেম, শুভদা ক্লিয়ার, ভালো হচ্ছে ভাইয়া। ওকে, আচ্ছা আবার ক্লিয়ার? ওকে ঠিক আছে, এখন ক্লিয়ার। ওকে ভাই, দেখো একটু, তাহলে আমরা দুই কাজই করে দেখব, তোমরাই সিদ্ধান্ত নিবা কোনটা হওয়া উচিত। প্রথমে যে কাজটা করব আমরা, ইলেকট্রন আকর্ষী বিকারকটা আমি আগে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত করলে কি হয় দেখো। এ যদি এইটাতে যুক্ত হয় তাহলে কি হবে দেখো তো ভাই একটু, CH3 CH2, তাহলে এ যখন এখানে যুক্ত হবে স্বাভাবিক, তাহলে এই ইলেকট্রনটা কি করবে ভাই বলো তো, ওই কার্বনে চলে আসবে, কারণ ইলেকট্রন আকর্ষী বিকারক ওই ইলেকট্রন দ্বারাই তো মিললে এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে, যেটা আমরা কৌশলে দেখলাম। এটা চলে যাবে, তাহলে CH2 এই কার্বনটা কি হবে, পজিটিভ চার্জে চার্জিত হবে। এই একটা ঘটনা ঘটতে পারে। আবার যদি এমনটা করি ভাই, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, সেটা হলো আমার 2 নাম্বার সমীকরণ লিখছি আমি, CH3 CH ডাবল বন্ড CH2, আমরা ইলেকট্রন আকর্ষী বিকারকটা যুক্ত করব বেশি সংখ্যক হাইড্রোজেন কার্বন যদি যুক্ত হয়, তাহলে কি হবে। মার্কনি কেন বলেছেন তেলে মাথায় তেল দিতে হবে, এটা তোমরাও বুঝতে পারবা। দেখো এখানে যদি যুক্ত হয় তাহলে আলটিমেটলি ইলেকট্রনটা ওই কার্বনে চলে আসবে, তাহলে আমার কার্বোক্যাটায়নটা কেমন হবে দেখো তো ভাই একটু, CH3 CH3, বলো এইটা হবে কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো ভাই। যদি আমার কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হয় তাহলে আমার তৈরি হবে এই কার্বোক্যাটায়ন, আর বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যদি আমার ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হয় তাহলে হবে এই কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তোমরা কমেন্টে। আটকায় গেছে একজন লিখছে সাদমান সাকিব, লিখছে আমার ঠিকই আছে তো। হ্যাঁ ভাই, এখানে কিন্তু ঠিকই আছে, বুঝছো? তোমরা খুবই অধৈর্য হয়ে যাচ্ছ, অনেক সময় তোমাদের নেটের প্রবলেমের জন্য এই কমেন্টগুলো আমরা কিন্তু এখানে কয়েকটা ফোনে চেক করছি ভাই, বুঝছো? কারণ যেহেতু এর আগে তোমাদের এই প্রবলেমগুলো হয়েছে, হ্যাঁ, তোমরা আমাকে বলো এইটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখানে জাহিদ হাসান লিখেছো পেরেছি ভাইয়া, তাসলিমা খাতুন সুমি হ্যাঁ ভাইয়া হবে, মেহজাবিন সরকার বুঝতে পেরেছি, আচ্ছা বলে ইয়েস, শ্রাবণী বুঝেছি, মুশফিরাত জেনু বুঝেছি ভাইয়া, সামিউল ইসলাম সিয়াম ক্লিয়ার, জাফরিন হাসান বুঝেছি, আল হাসান বুঝেছি, পলাশ থ্যাংক ইউ। এবার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও এই দুটার মধ্যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী। তোমরা আমাকে খুব দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, 1 নাম্বারটা না 2 নাম্বারটা, খুব দ্রুত তোমরা জানিয়ে দাও যে আমার যে দুটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। এখন জোরে করতে বাবাটা তাহলে হবে। ওকে, তোমরা এখন আমাকে বলবা, খুব দ্রুত লিখো যে দুটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল হবে। তোমরা আমাকে সেটা জানিয়ে দাও কমেন্টে।
আচ্ছা 2 লিখেছো, জাকারিয়া হোসেন 2, আয়েশা ফামিদা 2, আসফিয়া 2। গুড, খুব সুন্দর বুঝেছো তোমরা। 2 ডিগ্রি কার্বো, 2 নাম্বারটাই বেশি স্থিতিশীল হবে কারণ এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমাদের নিশ্চয়ই মনে আছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা ভাই, নিশ্চয়ই মনে আছে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আমি না তোমাদের আগের ক্লাসগুলোতে ভাই বলেছি যে অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে, আমি কিন্তু তোমাদের গ্রুপে ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি ইউটিউব থেকে। আমরা কিন্তু তোমাদের কিনে ভাই ভাবি, চেষ্টা করি, তোমার আগ্রহ যতক্ষণ পর্যন্ত না থাকবে আমি হাজার চেষ্টা করি না কেন, ওই যে বলি না মুখে খাবারের অরুচি থাকলে ঘি দিয়ে ভাত দিলে খাইতে ভালো লাগবে না। আমি এই জন্য লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন আর ফ্রি রেডিকেলের যে স্থায়িত্বের ক্রম মোস্ট ইম্পর্টেন্ট। শুধু এমসিকিউ লাগে তা না, এগুলো বিক্রিয়া করতে গেলে এগুলো কাজে লাগে। তাহলে যেহেতু আমার এখানে যদি খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, আমি একটু অন্য কালারটা নিই তোমাদের বুঝাইতে সুবিধা হবে আমার। সেইটা হলো যদি কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তৈরি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যদি বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী না? যে বেশি স্থায়ী সেই তো টিকে থাকবে, সেটা তো বেশি পরিমাণ হবে, তাই এটাই হবে মূল উৎপাদ। অর্থাৎ এই নেগেটিভ যে এই সেলে যে নেগেটিভ অংশটা আছে এটা এটার সাথে যুক্ত হবে, অর্থাৎ এটাই হবে প্রধান উৎপাদ। এই যে এটা CH3 CH3 এই যে এর সাথে ওই যে এই সেলের যে নেগেটিভ অংশটা ভাই দেখো, ওই যে নেগেটিভ অংশ এইটা এর সাথে এখন যুক্ত হবে, যুক্ত হয়ে মূল উৎপাদটা আমাদের হয়ে যাবে CH3 CHCl CH3। এই জন্যই মার্কনি বলেছেন তেলে মাথায় তেল দেওয়া। অর্থাৎ ভাই যে কার্বনে হাইড্রোজেন, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেই কার্বনে যদি হাইড্রোজেন অ্যাটাক করে তাহলে আমার তৈরি হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যেখানে কম থাকবে সেখানে আক্রমণ করে তৈরি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, এই কারণেই আমার প্রধান উৎপাদ হবে এইটা। আমরা এখানে দুটা জিনিস শিখে ফেললাম, একটা হলো মার্কোনিভের সূত্রের দ্বারা অ্যালকিনের জুট বিক্রিয়ার যে কৌশল সেটা শিখলাম, আবার এটা খুব ভালো করে বুঝে গেলাম যে মার্কোনিভের সূত্রে কেন বলা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। শুধু রাজশাহী বোর্ড না, প্রত্যেকটা বোর্ডের বিক্রিয়া যদি এক জায়গায় করো তুমি তাহলে মার্কোনিভের সূত্র থেকে লম্বা একটা সিরিয়াল পেয়ে যাবা। এত এসছে বিগত সালে, মানে এই প্রোপিন দিয়ে এই সেল দিয়ে বিক্রিয়া পূর্ণ করতে দেয়, করতে দিয়ে বলে যে বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো, এটা প্রায় দেয়। তোমরা আমাকে বলো কৌশলটা বুঝতে পারলা কিনা। আমি একবার হাইলাইট করছি যে প্রথমেই আমার ওই আক্রমণকারী বিক্রিয়াটা ভেঙে একটা পজিটিভ একটা নেগেটিভ অংশে আলাদা হয়ে যাবে। এবার কি হবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে তোমরা হয়তো অনেকে বলবা ভাইয়া পরীক্ষায় কি আমি দুটাই দিব না যদি একটা দিব? ইচ্ছা ভাইয়া তোমার, তুমি একটা দিলেই হয়। আমি তোমাদের বোঝানোর জন্য দুটাই দেখাইছি, তুমি একটা দিলেই হয়। যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে ওই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং ফাইনালি ওই নেগেটিভ অংশটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে জুট যৌগ তৈরি করে ফেলবে। আমি তোমাদের, তুমি যদি কেউ মনে করো আমি দুটা দিব আরো ভালো হয়, যে তুমি দুটাই দেখাই দিলা যে কেন এটা মূল উৎপাদ ওটা কেন মূল উৎপাদ নয়, কারণ ওখানে তৈরি হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী তাই ওটাই প্রধান উৎপাদ হবে। আচ্ছা তোমরা লিখেছো কাউসার কাব্য, ওকে। তাসিফ ক্লিয়ার ভাইয়া, তিলোত্তমা বুঝেছি, নাফিজা রহমান নাফি জি ভাইয়া বুঝেছি, আফরোজা আহমেদ ক্লিয়ার, পারুল সরকার কি লিখছো ভাই বারান বুঝলাম না, ওলাস ক্লিয়ার ভাইয়া, সবাই ক্লিয়ার ভাইয়া তোমরা এখন? এখন ক্লিয়ার? এটাই হলো ভাই আমাদের মার্কোনিভের সূত্রের কৌশল। এটা তোমাদের বইয়ে কত নাম্বার পেজ আছে একটু বলে দিই, তোমরা তো এগুলো আবার বলতে বলেছো আমাকে। এই যে 43 নাম্বারটা আমাদের হয়ে গেল কৌশল, এটা আছে আমাদের 48 নাম্বার। 48 নাম্বারটা হচ্ছে 190 নাম্বার পেজ, 190 পেজের 48 নাম্বারটা হচ্ছে মার্কোনিভের সূত্র, আর 49 নাম্বার হচ্ছে মার্কোনিভের সূত্রের কৌশল। কয়টা বাজে এখন?
1:31 বাজে, তাই না? আমরা 10-15 মিনিট ক্লাস করবো, যেহেতু আমরা 10 মিনিট দেরিতে ক্লাস শুরু করেছি ভাই। আমরা মোটামুটি 1 ঘন্টা ক্লাস করবো আর কি, ওকে। আর হয়তো 10 থেকে 15 মিনিট ক্লাস করবো আমরা। তাহলে মার্কোনিভের সূত্র মোটামুটি বুঝে গেলাম আমরা যে কেন তেলে মাথায় তেল দেওয়া হয়, আর মার্কোনিভের সূত্রটা আসলে কৌশলটা কি। তাহলে এমসিকিউ যদি প্রশ্ন দেওয়া হয় বলো তো, দেওয়া হয় মানে কি হয়েছে অলরেডি, আমি দেখাচ্ছি, দাঁড়াও। যে প্রোপেনের সাথে HCl এর বিক্রিয়ায় 2-ক্লোরোপ্রোপেন তৈরি হয়, কারণ এই বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় তৈরি হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। প্রশ্নটা আমি আবার বলছি, প্রোপেনের সাথে HCl এর যুত বিক্রিয়ায় 2-ক্লোরোপ্রোপেন তৈরি হয়। এই বিক্রিয়ার মধ্যবর্তী স্থানে কি তৈরি হয়? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল না 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল? অবশ্যই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কিন্তু এমসিকিউর জন্য ভাই খুব গুরুত্বপূর্ণ, কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, শাহরিয়ার জাহান নিহাল লিখেছো, সমস্যা নাই ভাইয়া, 2:30টা পর্যন্ত ক্লাস করা যাবে। থ্যাংক ইউ নিহাল। ও 2.5 ঘন্টা ক্লাস করা যাবে। নিহাল কি মন থেকে লিখেছো ভাইয়া, নাকি আমাকে একটু বুঝাই দিলা যে ভাই এতক্ষণ ক্লাস নিয়েন না? আসলে তোমাদের টাইম ফাঁকা তো ভাই, আমরা চাচ্ছি একটু কাজে লাগাও, আর কিছু না। আমি তো ক্লাসগুলো তোমাদের আবার করাবো আসলে, ওকে। তো 2 ডিগ্রি, গুড। সবাই সুন্দর উত্তর 2 ডিগ্রি। এইভাবে কিন্তু এমসিকিউ দেয়, তোমরা খাতায় এই জন্য এগুলো লিখে রাখবা যে মার্কোনিভের যুত বিক্রিয়াটা ঘটে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে। মার্কোনিভের সূত্রের যুত বিক্রিয়াটা ঘটে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে, ওকে। তুমি আসতে লাগছো, এই জন্য হয়ে গেছে। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার সমালোচক থাকবেই। যেমন আমি তোমাদের একটা স্ট্যাটাস দিয়েছি, দেখছো, আমি ভাই অনলাইন ক্লাসে একদমই নতুন, আর সামনে অডিয়েন্স নাই। আমি তোমাদের ক্লাসে যত মজা করে, যত গল্প করে, যত উদাহরণ দিয়ে ক্লাস নিই, আমি তোমাদের এই ক্লাসে ততটা নিতে পারছি না, কারণ আমি নিজেই স্যাটিসফাইড না তোমাদের ক্লাস নিয়ে। রিয়েলি বলছি এটা। তোমরা কি বলবা যে কেমন লাগছে তোমাদের ক্লাস? কিন্তু তারপরে কিছু করার নেই আসলে, যেহেতু আমাদের সময় কম, আমাদের নিতে হচ্ছে। তো আমি কি একটা উদাহরণ দিতে চাইলাম, ভুলে গেলাম ভাইয়া, তোমাদের পরে মনে পড়লে বলবো, থাক। তো এখন আমরা শুরু করব। ও হ্যাঁ, মনে পড়ছে, যে সমালোচনার কথা বলছিলাম ভাই। তা আমি এই জন্য তোমাদের লিখেছি কিন্তু এটা, যে তোমরা আমাকে গঠনমূলক পরামর্শ দিবা, আমার কাজে লাগবে। আমি কিচ্ছু মনে করব না, আমার ভুলগুলোকেও ধরিয়ে দিলে আমি খুশি হই। কারণ তুমি যদি ভুলগুলো আমাকে ধরিয়ে নাও দাও, ওই ভুলগুলো তো থেকেই যাবে, বরং ধরিয়ে দিলে সলভ করাটা সহজ না। আর একটা জিনিস মনে রাখবা, যে ওই যে ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম, উনি একটা কথা বলেছিলেন যে তোমার যদি কোনো সমালোচক না থাকে, তাহলে বুঝবা তুমি ভালো কাজ করতেই পারছো না। তো তুমি যেই কাজই করতে চাও না কেন, তা তোমার কিছু বিরোধী থাকবেই। ঠিক তেমনই মার্কোনিভের সূত্রের একটা বিরোধী আছে, যাকে আমরা বলে থাকি বিপরীত মার্কোনিভের সূত্র। কি বলে থাকি আমরা? বিপরীত মার্কোনিভের সূত্র। এই বিপরীত মার্কোনিভের সূত্র দিয়েছেন বিজ্ঞানী খাটাস না, কিন্তু খারাস, বিজ্ঞানী খারাস। উনি এই বিপরীত মার্কোনিভের সূত্রটা দিয়েছেন। বলবা নিশ্চয়, তাহলে বিপরীত মার্কোনিভের সূত্র কখন প্রযোজ্য? ওই দুটা ঠিকই আছে। 1 নাম্বারটা কি বলেছিলাম আমরা? মার্কোনিভে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। আমি প্রয়োজনে লিখে দিচ্ছি। খারাস, যেটা আমাদের বিপরীত মার্কোনিভ, বিপরীত মার্কোনিভ। খারাসের শর্ত হচ্ছে 1 নাম্বার, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, যেটা মার্কোনিভের সূত্র ছিল। 2 নাম্বার, অপ্রতিসম বিকারক, মানে আক্রমণকারী বিকারক, যেটা আর কি শর্ত প্রযোজ্য।
অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ লাগবে অবশ্যই, তা যদি থাকে। অপ্রতিসম বিকারক অবশ্যই, যেটা মার্কোনিবে ছিল, মার্কোনিবে যে কোনো অপ্রতিসম বিকারকের ক্ষেত্রে হয়, HCl, HBr, সালফিউরিক অ্যাসিড, HI, H সব। বাট বিপরীত মার্কোনিবে শুধুমাত্র HBr, আর কেউ না। এটা একটা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, নিচের কোনটি বিপরীত মার্কোনিবের ক্রিয়ায় অংশগ্রহণ করে? HCl, HBr, HI, সালফিউরিক অ্যাসিড। কোনটা উত্তর হবে? HBr। খাতায় নোট রাখতে পারো, বিপরীত মার্কোনিবের ক্রিয়ায় শুধুমাত্র HBr অংশগ্রহণ করে। কেন? ব্যাখ্যা তো অবশ্যই দিব, আগে লিখে রাখো। এই হলো শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে পার অক্সাইডের উপস্থিতিতে, পার অক্সাইডের উপস্থিতি। পার অক্সাইড মানে তো বোঝো, যেখানে অক্সিজেনটা এই বন্ডে যুক্ত থাকে, এরকম অক্সিজেন যেখানে থাকে সেটাকে আমরা পার অক্সাইড বলে থাকি। তাহলে কি দেখলাম ভাই আমরা? খারাসের ফলাফল বা বিপরীত মার্কোনিবের যে সূত্রটা, সেখানে আমরা কি কি শর্ত? অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ হতে হবে, অপ্রতিসম বিকারক যে কোনো বিকারক হলে হবে না, ওখানে HBr লাগবে, আর পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। আমরা একটু লিখি। CH3 CH ডাবল বন্ড CH2। আমার প্রথম শর্তটা ফিল আপ হয়ে গেছে, আমার অ্যালকিনটা কিন্তু অপ্রতিসম হয়েছে। আচ্ছা, ভাইয়ার নামগুলো কই পাইছিল? খারাস। আচ্ছা না, ভাইয়ার নামগুলো কই পাইছিল? খারাস। কোন নামগুলো ভাইয়া বুঝতে পারলাম না। যে খাটাস না ভাই, খাটাস না, খারাস। খারাস খারাস যে অ্যান্টি মার্কোনিবের ক্ষেত্রে ভাইয়া। FeCl কেন? ইলেকট্রোফিলিক। ও আচ্ছা, FeCl কেন ইলেকট্রোফিলিক? কারণ হচ্ছে ভাইয়া FeCl3, এটা লুইস অ্যাসিড। কারণ দেখো তো ভাইয়া, এখানে আয়রনের চারিপাশে মোট কয়টা ইলেকট্রন থাকছে? আয়রনের মোট বৈশিষ্ট্যে কয়টা হচ্ছে দেখো দেখি। আয়রন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে 3 দুগুণে 6টা হচ্ছে। তার মানে এই টস্টক সংকোচন, তার মানে কি সে আরো ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই কারণে ফেরিক ক্লোরাইড কিন্তু ভাই ইলেকট্রন আকর্ষী বিকারক। বুঝতে পারলা কি ফেরিক ক্লোরাইড কেন? শোনো, তোমরা সাধারণত দেখবা অবস্থান্তর মৌলের যে যৌগগুলো আছে বেশিরভাগই, প্রায় সবগুলোই ইলেকট্রন আকর্ষী। কারণ অবস্থান্তর মৌলগুলোর তো অরবিটাল ফাঁকা থাকে। কি ক্লিয়ার? যেখানে ফেরিক ক্লোরাইডে আয়রনের চারিপাশে মোট ইলেকট্রন কয়টা দেখো, বন্ধন করে 6টা। অবশ্য ভিতরে আরো আছে, আয়রনের বৈশিষ্ট্য 6টা আরো আছে, 3d6। সহজ কথা, আমরা রাসায়নিক বন্ধনটা পড়লে ভালো বুঝবা এটা ভাই। সাধারণত মাথায় রাখবা তোমরা যে আয়রন অবস্থান্তর মৌল, এর ডি অরবিটাল ফাঁকা আছে, ফলে সে কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই জন্য সে হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক, অর্থাৎ ইলেকট্রনের প্রতি তার একটা আকর্ষণ থাকে। আচ্ছা ভাইয়া, নামাজের টাইম এসে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। নামাজ তো বাসায় পড়বা সবাই। না ভাই, আপনি নতুন হলেও আপনার ক্লাস খুবই আচ্ছা, থ্যাংক ইউ। বাট ঠিক নামাজ টাইম হয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, নেট গেল কই? না ভাই, নেট তো ঠিকই আছে, তোমাদের ওখানে হয়তো বা প্রবলেম হচ্ছে, আমার একটু করে ছেড়ে দেবো, সমস্যা নাই। তাহলে এর সাথে HBr। ও আরেকটা কথা বলে নেই, HBr দেখলে আবার তোমরা মনে করো না যে ওটা বিপরীত মার্কোনিব। যদি এখানে পার অক্সাইড থাকে, এই যে H2O2 হাইড্রোজেন পার অক্সাইড লিখছি আমি, তাহলে বিপরীত মার্কোনিব। আর যদি এমনি পোলার দ্রাবক থাকে, কিছু না থাকে, সহজ কথা, তাহলে কিন্তু মার্কোনিব। কারণ মার্কোনিবের ক্ষেত্রে HBr, HCl সবাই প্রযোজ্য। দেখবা HBr আছে এবং পার অক্সাইড আছে, তাহলেই শুধুমাত্র বিপরীত মার্কোনিব। আবার যদি বলো ভাই যদি HCl দেয়, তাহলে বিপরীত মার্কোনিব ঘটবে না, ওই মার্কোনিবই ঘটবে। বিপরীত মার্কোনিবের সূত্রে শুধুমাত্র HBr অংশগ্রহণ করবে। কেন? ব্যাখ্যা তো অবশ্যই দেবো বললাম। আগেরটাতে কি বলেছিলাম? মার্কোনিবে আমরা তেলে মাথায় তেল দেওয়া, এখানে হচ্ছে তেলে মাথায় বেল মারা। তেল মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে, আর বেল মানে ব্রোমিন। কারণ বিপরীত মার্কোনিবে খারাসের ফলাফলে তো শুধু HBrই থাকবে। তো HBr, বিআর, ব্রোমিন, বেল, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে। মাথায় রাখবা, মার্কোনিব হলো তেলে মাথায় তেল দেওয়া, আর বিপরীত মার্কোনিব হলো তেলে মাথায় বেল মারা। অর্থাৎ এটা উৎপাদ তাহলে কি হবে তোমরাই বলো? CH3। তাহলে এখানে হাইড্রোজেন কিন্তু বেশি সংখ্যক
হাইড্রোজেন যুক্ত কার্বনে যাবে না, কম সংখ্যক যাবে, উল্টা মার্ক নিবে যা করেছ বিপরীত মার্ক নিবে তার উল্টা, CH2Br, এটাই হবে প্রধান উৎপাদ। এটাই হলো আমাদের অ্যান্টি মার্কনিভ বা খালাসের ফলাফল। কেন কৌশল তো অবশ্যই আজকেও তো দেখাবো না, কৌশল আগামী পর্বে দেখাবো। আগে বলো বিক্রিয়া পূর্ণকরণটা বুঝতে পেরেছো কিনা। যখন দেখবা তোমরা ভাই অপ্রতিসম শুধুমাত্র HBr, আর তো কেউ হবেই না, পার অক্সাইড আছে, তাহলে মার্কনিভে যা করেছিলা তেলে মাথায় তেল দিয়েছিলা, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত করেছিলা, এখানে কি করবা ভাই বলতো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন দিবা, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন দিবা, অর্থাৎ ওখানে তেলে মাথায় তেল দেওয়া আর এখানে হচ্ছে তেলে মাথায় বেল মারা। এইটা আছে তোমাদের ওই যে 191 নাম্বার পেজের 50 নাম্বার কোশ্চিন, খালাসের পার অক্সাইড ফলাফল লেখা আছে। 191 নাম্বার কোশ্চিনে দেখবা তথ্য ভান্ডার দিয়ে বেশ কিছু কথা লিখে দেওয়া আছে। 191 নাম্বার পেজের নিচের দিকে দেখবা তথ্য ভান্ডার দিয়ে বেশ কিছু কথা লিখে দেওয়া আছে, তোমরা এগুলো একটু রুমে পড়বা। এইবার আমি তোমাদের বলি আগামী পর্বে কি হবে। এই যে বিপরীত মার্কনি বা খালাসের যে ফলাফলটা আমরা দেখলাম, যে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে, কেন এমনটা হলো, অর্থাৎ বিপরীত মার্কনিভের ক্রিয়া কৌশল, এগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার সিকিউয়ে দিবে। এবং কেন আমরা HBr শুধুমাত্র অংশগ্রহণ করছে, আর কোনো আক্রমণকারী বিকারক কেন অংশগ্রহণ করছে না, এই সবই হবে আগামী পর্বে। ততক্ষণ দেখতে থাকো, সবাই ভালো থেকো। একটু প্রশ্ন দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ওকে ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি, ক্লিয়ার ভাই। অ্যান্টি মার্কনিভ সবগুলোতে হয় না কেন? আরে ভাই ব্যাখ্যা দিব তো আমি তোমাদের, কৌশল না করলে তো এটা বুঝবা না তোমরা। আচ্ছা ভাই, পার অক্সাইড এখানে কাজটা কি জাস্ট প্রভাবক? আমি তো এটাই বললাম ভাই, কৌশল না দেখলে তো বুঝবা না কোনটার কাজ কি। আমি আপাতত এই জন্য এইটুকু বুঝতে বলছি, বাকিটা যখন কৌশল দেখবো তখন দেখবো। আর আজকের পর থেকে কিন্তু ভিডিওগুলো আমি 3-4 ঘন্টা পর ডিলিট করে দেবো, কারণ তোমরা যারা ক্লাসে থাকছো, মানে ক্লাসে থাকছো তো খুব কম, 250-300, কিন্তু ভিউয়ার তো পরে দেখে অনেক থাকছে, পরে ক্লাসগুলো করা যাবে না, সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করতে হবে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।